হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ কেমিস্ট্রি কাস্ট। আমাদের আজকের টপিক হচ্ছে প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তোমরা সবাই এই অধ্যায়টাকে খুবই অবহেলা করো, কেউই তোমরা এইচএসসি এক্সামের সময় এই অধ্যায়টা বেশি একটা মনোযোগ দিয়ে পড়ো না। কিন্তু তোমরা কি জানো প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকে একটা হলেও প্রশ্ন এসে থাকে? তাহলে আমাদের অবশ্যই ওই একটা প্রশ্নের অ্যান্সার করার মতো পড়াশোনা করতে হবে, তাই না? তাহলে আমরা এই অধ্যায়টা খুব সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়বো, যেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা সহজেই করতে পারি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আমরা শুরুতেই আজকে পড়ব বিভিন্ন ধরনের গ্লাভস নিয়ে। আমরা সবাই জানি ল্যাবরেটরিতে আমাদের বিভিন্ন ক্ষতিকর এবং বিপজ্জনক কেমিক্যালস নিয়ে কাজ করতে হয়, তাই না? তাহলে অবশ্যই আমাদের সেখান থেকে সেফটির জন্য গ্লাভস ব্যবহার করতে হবে। এখন বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, যেমন প্রথমেই নাইট্রাল গ্লাভস। নাইট্রাল গ্লাভস কি? এটা অ্যাক্রাইলোনাইট্রাইল ও বিউটাডাইইন এর কোপলিমার থেকে তৈরি। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে নাইট্রাল গ্লাভস কি দিয়ে তৈরি করা হয়? অ্যাক্রাইলোনাইট্রাইল ও বিউটাডাইইন এর পলিমার থেকে। ঠিক আছে, তারপর এটা দেখো, এটা কি বৈদ্যুতিক শক প্রতিরোধক। তারপর বিভিন্ন ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, ডিটারজেন্ট, এগুলো প্রতিরোধী। ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাল গ্লাস ব্যবহার করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, দেখো বোল্ড করে দেয়া আছে। পরীক্ষায় আসতে পারে ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাস ব্যবহার করা হয়? নাইট্রাল গ্লাভস। মনে থাকবে সবার। খেয়াল করে দেখো, এখানে কোনো প্রোটিন থাকে না, যার কারণে এর ব্যবহারে কোনো অ্যালার্জিও সৃষ্টি হয় না। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন। এরপর চলে আসি জিটেক্স গ্লাভস। এটা কি? ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। তাহলে এটা কি? তাপ রোধক। এটা তাপরোধক অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে ব্যবহার করা হয়। এই লাইনটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে অ্যাসবেস্টস গ্লাভসের বিকল্প রূপে কোনটা ব্যবহার করা হয়? জিটেক্স গ্লাভস। জিটেক্স কি? ফাইবার কাঁচ দ্বারা তৈরি উল লাইনিং বা নাইট্রাইল আস্তরণযুক্ত আরামদায়ক গ্লাভস। তাহলে এটা কি দ্বারা তৈরি? ফাইবার কাঁচ দ্বারা তৈরি, উল লাইনিং বা নাইট্রাল আস্তরণযুক্ত, এবং এটা একটা আরামদায়ক গ্লাভস। প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো আমরা লেটেক্স গ্লাভস। এটা চামড়ায় ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকারে লেটেক্স গ্লাভস ব্যবহার করা হয়। তাহলে যে সকল পদার্থ আমাদের স্কিনে জ্বালা সৃষ্টি করতে পারে বা ক্ষয় করতে পারে, সেটার অ্যাগেনস্টে আমরা কি প্রোটেকশনের জন্য লেটেক্স গ্লাভস ব্যবহার করি। ঠিক আছে, এটা প্রাকৃতিক রাবার লেটেক্স থেকে তৈরি করা হয়, নামের মধ্যেই তো আছে। আর এটা দেখো, এর ব্যবহারে বৈদ্যুতিক শক বা ত্বকে ক্ষত সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, লেটেক্স গ্লাভসে কি থাকে? প্রোটিন থাকে, যার কারণে ব্যবহারকারীর হাতে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন গ্লাভস অ্যালার্জি সৃষ্টি করে? অ্যান্সার কি হবে? লেটেক্স গ্লাভস। মনে থাকবে সবার। এরপর দেখো পিভিসি বা ভিনাইল গ্লাভস। এটা কি দ্বারা তৈরি করা হয়? পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দ্বারা। এটা মৃদু ক্ষয়কারী পদার্থ আর ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ব্যবহারকালে ব্যবহার করা হয়। এরপর আসি নিউপ্রিন গ্লাভস। এটা কি? এটা খুবই নরম, তাপরোধী। কিসের কিসের মানে কাজ করার সময় আমরা নিউপ্রিন গ্লাভস ব্যবহার করি? মৃদু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ আর জৈব দ্রাবক পদার্থ নিয়ে ল্যাবে কাজ করার সময় আমরা নিউপ্রিন গ্লাভস ব্যবহার করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা কোন কোন কাজে নিউপ্রিন গ্লাভস ব্যবহার করি। এরপর প্রাকৃতিক রাবার গ্লাভস। এটা কি? এটা বৈদ্যুতিক শক প্রতিরোধক। তারপর এটা মৃদু ক্ষয়কারক পদার্থের সংস্পর্শন থেকে আমাদের ত্বককে রক্ষা করে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 6 ধরনের গ্লাভস। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। এখন আমরা চলে আসব গ্লাস সামগ্রী এবং এদের ব্যবহার। রাসায়নিক ল্যাবে আমরা বিভিন্ন ধরনের গ্লাস সামগ্রী ব্যবহার করি, তাই না? এখন আমরা জানবো এই যে বিভিন্ন ধরনের গ্লাস সামগ্রী আমরা ব্যবহার করি, এগুলো কি ধরনের কাজ দ্বারা তৈরি। প্রথমত আমরা উপাদান অনুসারে দুইটা ভাগ বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস সামগ্রী, আর একটা হচ্ছে শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস সামগ্রী। ঠিক আছে, সফট গ্লাস জিনিসটা কি? সফট গ্লাস দিয়ে এমন সব
যন্ত্র তৈরি করা হয় যেগুলো কি আমরা কম তাপে ইউজ করব, যেগুলো কম তাপ সহ্য করতে পারে, অর্থাৎ বেশি তাপ দিলে যেগুলো সহজে গলে যায়। যেমন কাঁচ নল, বিকার, ওয়াচ গ্লাস, ফানেল, রিয়েজেন্ট বা বিকারক বোতল, লিবিক শীতক, এগুলো হচ্ছে সফট গ্লাস দিয়ে তৈরি। এদেরকে বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করলে এরা সহজে গলে নরম হয়ে যেতে পারে, অর্থাৎ কোমল গ্লাস কম তাপ সহ্য করতে পারে। ঠিক আছে, এর জন্য যে সকল পদার্থ আমরা তাপ প্রয়োগ করি সেগুলোতে সফট গ্লাস দিয়ে তৈরি করলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপর চলে আসবো পাইরেক্স বা শক্ত পটাশ গ্লাস। এটা দিয়ে কি তৈরি করা হয়? বিকার, রিয়েজেন্ট বোতল, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, বুরেট, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক ইত্যাদি। এরা কি উচ্চ তাপসহ হয়, খুব শক্ত হয় এবং বিভিন্ন ইম্পর্টেন্ট কাজের জন্য পাইরেক্স গ্লাস সামগ্রী কিন্তু নিরাপদে ব্যবহার করা যায়। ঠিক আছে, এরা উচ্চ তাপমাত্রায় উত্তপ্তকরণ, রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে ব্যবহৃত গোলতলি ফ্লাস্ক, এরপর পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত ফ্লাস্ক, ভ্যাকুয়াম পরিস্রাবন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি সবকিছু পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন কোন সামগ্রী পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়, তাহলে অবশ্যই সফট গ্লাস দিয়ে কি তৈরি করা হয় আর পাইরেক্স গ্লাস দিয়ে কি তৈরি করা হয় এটা তোমাদের জানতে হবে। এখন দেখো পাইরেক্স গ্লাস কি, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ দ্বারা তৈরি গ্লাস। অপরদিকে কোমল গ্লাস বা সফট গ্লাস হচ্ছে সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। পাইরেক্স গ্লাস কি দিয়ে তৈরি? জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরো সিলিকেট মিশ্রণ। আর সফট গ্লাস হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। এখান থেকে তোমরা সংকেতটা একবার দেখে নিবে। ঠিক আছে, এখন আমরা দেখি এই যে বিভিন্ন ধরনের গ্লাস সামগ্রী আমরা ব্যবহার করি, এগুলো তো অবশ্যই ব্যবহার করার পর পরিষ্কার করতে হবে, তাই না? কিভাবে আমরা পরিষ্কার করব? দেখো, তৈলাক্ত পদার্থ যদি ব্যবহার করা হয় তখন বুলেটের স্টপকক পরিষ্কার করার কাজে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত কি? পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে এই দুইটাকে একত্রে আমরা কি বলছি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, এটা দ্বারা আমরা বুলেটের স্টপকক পরিষ্কার করে থাকি। এরপর রঙিন পদার্থ যেমন লৌহ লবণ, কপার লবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো ইত্যাদি দ্রবণ টেস্ট টিউবে ব্যবহার করে শেষে ধুয়ে না রাখলে কি হবে? পদার্থের টেস্ট টিউবের গায়ে লেগে থাকতে পারে, তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করে ধুয়ে নিতে হবে। এছাড়াও অ্যামোনিয়া দ্রবণ দ্বারাও কাজ পরিষ্কার করা যায়। ঠিক আছে, এখন দেখো আমরা 3 ধরনের পরিষ্কারক মিশ্রণ দিয়ে গ্লাস সামগ্রী পরিষ্কার করতে পারি। খুবই খুবই ইম্পর্টেন্ট। যেখানেই 3টা উদাহরণ থাকবে সেটা তোমাদের এমসিকিউর জন্য ট্রিপল স্টার ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো সোডিয়াম কার্বনেট দ্রবণ। এখানে সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ একটা বড় প্লাস্টিক গামলায় নিয়ে আমরা সেখানে গ্লাস সামগ্রী ডুবিয়ে রেখে পরিষ্কার করতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের জানতে কি হবে? 10% সোডিয়াম কার্বনেটের লঘু দ্রবণ। এরপর খুবই ইম্পর্টেন্ট ডিটারজেন্ট ডেকো 90, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিজ, আলকাতরা জাতীয় পদার্থ, সিলিকন তেল, পলিমারিক সবকিছু দূর করার কাজে ডেকো 19 কিন্তু বেশ কার্যকর ডিটারজেন্ট। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেমন ডেকো 19 একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, অর্থাৎ এটা পানিতে তেমন দূষণ সৃষ্টি করে না। এটা 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য, অর্থাৎ বায়োডিগ্রেডেবল, এবং এটা ফসফেট মুক্ত পরিষ্কারক। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসতে পারে। এরপর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা সর্বোত্তম পরিষ্কারক। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে এরকম স্পেসিফিক ওয়ার্ড যে কোনটি সর্বোত্তম পরিষ্কারক, অ্যান্সার কি হবে? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, এটা বুলেটে লেগে থাকা গ্রিজ বা তেল জাতীয় পদার্থ দূরীকরণে খুবই কার্যকর। খেয়াল করে দেখো ক্রোমিক অ্যাসিড একটা তীব্র জারক। কেন? কারণ এটা বিক্রিয়াকালে কি উৎপন্ন করে? জাইমান অক্সিজেন, এবং এই জাইমান অক্সিজেনে কি তোমার ময়লাকে দূর করে। এখান থেকে তোমরা অবশ্যই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণটা পড়ে নিবে। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, পানি থাকবে 40 ml, আর সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটার ঘনমাত্রা কত দেখো? 2 মোলার, এবং এটা কতখানি নিতে হবে? 40 ml। ঠিক আছে, এখান থেকে এই সংযুক্তিটা পড়ে ফেলবা। এরপর দেখো
ক্রোমিক অ্যাসিড তৈরিকালে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? কারণ এখানে যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে সেটা তীব্র পানি শোষী ও ক্ষয়কারক পদার্থ। এ কারণে প্রোটেকশন হিসেবে আমাদের সেফটি গ্লাস, গগলস এবং হাতে অবশ্যই ল্যাটেক্স গ্লাস বা ভিনাইল গ্লাস পরতে হবে। ঠিক আছে? কোনো কারণে যদি অ্যাসিড আমাদের হাতে বা স্কিনে কোথাও লেগে যায়, তখন প্রচুর পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিতে হবে এবং শেষে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর দেখো, গ্লাস সামগ্রী থেকে তেল বা গ্রিস জাতীয় পদার্থ দূর করতে প্রয়োজনে আমরা অ্যাসিটোন দ্রাবক ব্যবহার করতে পারি। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেমিক্যাল ল্যাবে আমরা আয়তনিক বিশ্লেষণ কাজে বিভিন্ন ধরনের রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স ব্যবহার করি। রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স বলতে আমরা কি বুঝি? রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিকের দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য যে নিক্তি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স। তাহলে আমরা কেমিক্যাল ব্যালেন্সের মাধ্যমে কতটুকু পর্যন্ত ওজন সঠিকভাবে পরিমাপ করতে পারি? দশমিকের পর দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত। ঠিক আছে? কেমিক্যাল ব্যালেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। ঠিক আছে? বর্তমানে কেমিক্যাল ব্যালেন্স হিসেবে পলভঙ্গি ব্যালেন্স অথবা ডিজিটাল ব্যালেন্সই অধিক ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? আর যে কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি এটা কোথায় ব্যবহৃত হয়? বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবে ওষুধ উৎপাদনকালে তখন কেমিক্যাল ব্যালেন্সটা ব্যবহার করা হয়। এখন দেখো, আমরা দুই ধরনের পদার্থ নিয়ে জানবো, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? এরা হচ্ছে রাসায়নিকভাবে বিশুদ্ধ, এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না অথবা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না। এদের দ্বারা যে দ্রবণ প্রস্তুত করা হয় তাদের ঘনমাত্রা দীর্ঘদিন যাবৎ অপরিবর্তিত থাকে। এদের উদাহরণ কি? অনার্দ্র সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে আমরা প্রমাণ দ্রবণ তৈরি করতে পারি। প্রমাণ দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যার ঘনমাত্রা আমাদের জানা আছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর অপরদিকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের হচ্ছে এমন সব পদার্থ যেখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো থাকে না, অর্থাৎ এরা রাসায়নিক নিক্তির ক্ষতি করে, তারপর এদেরকে বায়ুতে রাখলে এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে, এদের ঘনমাত্রা পরিবর্তিত হয়। যেমন কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি। ঠিক আছে? এখন দেখো এখানে কি বলেছে, কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে হয় কিসের মাধ্যমে? রাফ ব্যালেন্স দিয়ে। আর তরল সেকেন্ডারি পদার্থ যেমন সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, সেখানে আমরা কি ব্যবহার করি? মেজারিং সিলিন্ডার। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে কঠিন সেকেন্ডারি পদার্থের ওজন নিতে কি ব্যবহার করা হয়? রাফ ব্যালেন্স। আর তরল সেকেন্ডারি পদার্থের আয়তন নিতে বা ওজন নিতে কি ব্যবহার করা হয়? মেজারিং সিলিন্ডার। ঠিক আছে? এখানে কিন্তু আমরা রাসায়নিক নিক্তি ব্যবহার করতে পারবো না, কারণ এরা রাসায়নিক নিক্তির ক্ষতি করে। বোঝা গেছে? এরপর চলে আসি আমরা পলভঙ্গি ব্যালেন্স। এখান থেকে অনেক ডিটেলসে তোমাদের জানতে হবে না, কিন্তু নির্দিষ্ট কিছু ইনফরমেশন না জানলেই নয়। যেমন পলভঙ্গি ব্যালেন্সের গঠনে 4টা অংশ থাকে। যেমন কাচের বাক্স থাকে একটা, যেটাকে আমরা কি বলি? বেদি বা বেস। তারপর একটা স্তম্ভ বা কলাম থাকে, তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা থাকে, আর থাকে একটা রাইডার ও রাইডার বাহক। এখান থেকে আমাদের মেইনলি এই রাইডার ধ্রুবকটা নিয়েই জানতে হবে। রাইডার ধ্রুবক বলতে আমরা কি বুঝি? রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার ধ্রুবক। তোমরা কি জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের কখনোই সংজ্ঞা আসবে না? তাহলে এখন থেকে যে সকল সংজ্ঞা আছে এগুলো কিন্তু মুখস্থ না করলেও তোমাদের চলবে। এটা কিন্তু আমি অ্যাডমিশন টেস্টের কথা বলছি। তাহলে এখান থেকে সংজ্ঞাটাও আমাদের জানতে হবে না, আমাদের জানতে হবে রাইডার ধ্রুবক। 5 মিলিগ্রাম রাইডার যদি আমরা ব্যবহার করি তখন রাইডার ধ্রুবক কত হবে? 0.001 গ্রাম। এটা এখানে ম্যাথ করে বের করেছে, কিন্তু তুমি এটা মুখস্থ করে ফেলবে যাতে এক্সাম হলে গিয়ে তোমার ম্যাথ করার মতো সময় নষ্ট না হয়। ঠিক আছে? আর আমরা যদি 10 মিলিগ্রামের রাইডার ব্যবহার করি তখন রাইডার ধ্রুবক হবে 0.0002 গ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে, খুবই ইম্পর্টেন্ট।
এই যে দেখো, রাসায়নিক নিকনিতে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পরিমাণ? আমরা জানি দশমিকের পর দুই ঘর থেকে চতুর্থ ঘর পর্যন্ত, তাই না? তাহলে দশমিকের পর চতুর্থ ঘর পর্যন্ত কিন্তু আমরা ওজন নিতে পারি। তোমার বইয়ের মধ্যে ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে এগুলো কিন্তু এক্সামের জন্য ট্রিপল স্টার ইম্পর্টেন্ট। যখনই কোনো একজন স্যার প্রশ্ন করতে নিবেন, সে যখন বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে এরকম সুন্দর একটা প্রশ্ন অলরেডি রেডি দেখবেন, তার কিন্তু আর নিজে থেকে কষ্ট করে প্রশ্ন তৈরি করা লাগছে না, সে এই প্রশ্নটাই হুবহু এক্সামে তুলে দিতে পারে। তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো ভালো মতো শিখতে হবে তোমাদের। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা পড়ব, কিছু টার্মস আমাদের জানতে হবে। যেমন মোলারিটি। মোলারিটি বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন সেটা হতে পারে আমাদের কক্ষ তাপমাত্রা। কোনো দ্রব্যের 1 লিটার দ্রবণে ওই দ্রব্যের যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে আমরা দ্রবণটা নিচ্ছি সেটা কত আয়তনের? 1 লিটার, তাই না? 1 লিটার দ্রবণে ওই দ্রব্যের যেই পরিমাণ অংশ দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাটাকে আমরা বলি মোলারিটি। এখন মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ হচ্ছে সেম জিনিসটাই, এখানে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে? 1 মোল দ্রব্য। তাহলে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলি মোলার দ্রবণ। যেমন সোডিয়াম কার্বনেট, এর 1 মোল হচ্ছে 106 গ্রাম। তাহলে এই পরিমাণ দ্রব্য যদি 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তখন সে দ্রবণকে আমরা 1 মোলার সোডিয়াম কার্বনেট বলতে পারি। বোঝা গেছে? সেমিমোলার কি? সেমিমোলার হচ্ছে 1 লিটার দ্রবণে অর্ধমোল দ্রব্য দ্রবীভূত থাকবে। যেমন 53 গ্রাম সোডিয়াম কার্বনের যদি কোনো 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলবো সেমিমোলার, অর্থাৎ অর্ধেক, অর্ধমোল, মানে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। আর ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোল। ঠিক আছে, 0.1 মোল, সেটাকে বলা হয় ডেসিমোলার। তাহলে কোনো একটা 1 লিটার দ্রবণে যদি 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণটাকে বলা হয় 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এবং এটাকেই বলা হয় ডেসিমোলার দ্রবণ। খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এক্সামে বহুবার আসে যে সাপোজ ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে? 10.6 গ্রাম। বা ডেসিমোলার দ্রবণ নিচের কোনটি? 1 মোল, 0.5 মোল, 0.1 মোল অথবা 0.2 মোল। অ্যান্সার কি হবে? 0.1 মোল। তাহলে 0.1 মোলার দ্রবণকে আমরা কি বলি? ডেসিমোলার দ্রবণ। বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন দেখো এই ছকের মধ্যে খুব সুন্দর করে এখানে এগুলো দেয়া আছে। যেমন 1 মোল দ্রবণ হচ্ছে 1 মোলার, এটাকে আমরা বলি মোলার দ্রবণ। যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন সেটাকে আমরা বলি সেমিমোলার। 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেটাকে আমরা বলি ডেসিমোলার। 0.01 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেটাকে আমরা বলি সেন্টিমোলার। আর 0.001 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে সেটাকে আমরা বলি মিলিমোলার। খুব ভালো মতো এটা পড়ে ফেলতে হবে। এখানে দেখো একটা লাইন দাগ দিয়েছি, সেটা হচ্ছে দ্রব্যের মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা অনেকবার পরীক্ষা এসেছে যে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে অ্যান্সার কি হবে? মোলারিটি। ঠিক আছে, আশা করছি তোমরা এটা পারবে। এখন দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আমি কিন্তু অলরেডি এটা নিয়ে তোমাদের একটুখানি বলে ফেলেছি। এখান থেকে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়? তাহলে অবশ্যই তোমাদের দুইটা ধরনের পদার্থেরই বৈশিষ্ট্য জানতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোর উদাহরণ। খুবই খুবই ইম্পর্টেন্ট, সবসময় এটা তোমার এইচএসসি এক্সাম বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো অথবা ভার্সিটির এক্সাম বলো না কেন, সবসময় এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অথবা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো খুব সুন্দর করে উদাহরণ তোমার বইয়ে ছক আকারে দেওয়া আছে, খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? অনাদ্র সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আর এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখান থেকে ভালো মতো বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা পড়ে ফেলবে। এরপর চলে আসি ডিজিটাল ব্যালেন্স।
ডিজিটাল ব্যালেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে টু ডিজিট ব্যালেন্স আর একটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ডিজিটাল ব্যালেন্সে কোনো বস্তুর ভর 1 গ্রামের দশমিকের দ্বিতীয় স্থান, অর্থাৎ দেখো দশমিকের পর 2 নাম্বার ঘর পর্যন্ত সঠিকভাবে ওজন করা যায়, সেটাই হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স। সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার জন্য আমরা টু ডিজিট ব্যালেন্স ব্যবহার করি, ঠিক আছে। এরপর 4 ডিজিট ব্যালেন্স, এখানে কি, এখানে দশমিকের পর চতুর্থ স্থান পর্যন্ত ওজন করা যায়। এটা রাসায়নিক বিশ্লেষণীয় কাজে ব্যবহৃত প্রমাণ দ্রবণ তৈরিতে সংশ্লিষ্ট পদার্থের ওজন নিতে ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে এতটুকু পড়লেই হবে, একটা দিয়ে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত, আর আর 4 ডিজিট দিয়ে আমরা দশমিকের পর চতুর্থ স্থান পর্যন্ত ওজন নিতে পারি। ব্যবহারটাও তোমরা একবার রিডিং পড়ে ফেলবা, এখান থেকে বাকি এত কিছু তোমাদের লাগবে না। এখানে দেখো পলভঙ্গি ব্যালেন্স আর ডিজিটাল ব্যালেন্সের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, এটা একবার তোমরা রিডিং পড়ে ফেলবা, এখান থেকে সঠিক টাইপের প্রশ্ন আসলেও আসতে পারে। এই যে এত এত ম্যাথ পেজ ভরে ভরে দিয়ে রাখছে, এগুলো তোমাদের এক্সামের জন্য একদমই ইম্পর্টেন্ট না, এগুলো কখনোই এক্সামে আসে না। এখন চলে আসি আমরা আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাচের যন্ত্রপাতি আমরা পড়ব। এর আগে আমরা রাসায়নিক বিশ্লেষণ বলতে কি বোঝায় সেটা জানবো। কোনো রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণে যে সকল মূল উপাদান সমূহ আছে সেগুলোকে শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেগুলোকেই বলা হয় রাসায়নিক বিশ্লেষণ। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। বোঝা গেছে? আঙ্গিক বিশ্লেষণের মাধ্যমে আমরা কি জানতে পারি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সকল দ্রবণ ব্যবহার করা হয় সেগুলো কি বিশেষ বর্ণযুক্ত হয়, তাই না? তাহলে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা অধক্ষেপ সৃষ্টির মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। এই যে শনাক্তকরণ করতে পারছি সেটাকেই বলা হয় আঙ্গিক বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। যেমন উদাহরণ কি, আমরা অজৈব লবণের ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি, তাই না? এই ধরনের পরীক্ষা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। আর মাত্রিক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, যেখানে আমরা মূল উপাদান সমূহের একটা আনুপাতিক পরিমাণ অথবা সঠিক পরিমাণ বের করতে পারি, সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভরভিত্তিক বিশ্লেষণ বা গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ বা ভলিউমেট্রিক অ্যানালাইসিস। নাম শুনেই আমরা বুঝতে পারছি ভরভিত্তিক মানে এখানে আমরা কি করব, রাসায়নিক বিক্রিয়ায় যে অধক্ষেপ সৃষ্টি হয় সেটা আমরা একটা পোর্সেলিন বাটিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করার পর সেখানে প্রাপ্ত ভরের ওজন আমরা গ্রাম এককে নিই। তাহলে ভরভিত্তিক বিশ্লেষণে আমরা ভরটাকে পরিমাপ করি। আর আয়তনিক বিশ্লেষণে আমরা কি করি, কি পরিমাণ মোল দ্রবণ ব্যবহার করা হয়েছে বা কি পরিমাণ আয়তনের দ্রবণ ব্যবহার করেছে সেটা আমরা সেটা আমরা বের করি, তাই না? এটার উদাহরণ হচ্ছে অম্লক্ষার টাইট্রেশন বা রিডক্স টাইট্রেশন। তোমাদের পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি আয়তনিক বিশ্লেষণের উদাহরণ, অ্যান্সার কি হতে পারে, যেমন অম্লক্ষার টাইট্রেশন। বোঝা গেছে? এখানে দেখো আয়তনিক বিশ্লেষণ আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোর নাম দেয়া আছে, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, ফানেল বা ওয়াশ বোতল, বিকার ইত্যাদি। তাহলে এই নামগুলো আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? আর এই যে ব্যবহৃত যন্ত্রপাতি এগুলো কি দিয়ে তৈরি হয়, পাইরেক্স গ্লাস বা বোরোসিলিকেট গ্লাস অথবা পটাশ গ্লাস দিয়ে। তাহলে এইসব গ্লাস কি খুবই শক্ত এবং তাপরোধী হয়, তাই না? আমরা তো শিখে আসছি এটা। তাহলে আজকের এই এপিসোডে কিন্তু আমরা এই অধ্যায়ের অনেকটুকু অংশ আলোচনা করেছি, আমরা নেক্সট এপিসোডে আবার বাকি অংশ থেকে শুরু করব। তাহলে সবাই এই অংশটুকু ভালো মতো পড়ে ফেলবে, নেক্সট এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।